আচার্যদেবকে ঘিরে, আমার পূজনীয় অবিন বাবাকে ঘিরে আজ আমাদের প্রাণ ভোজনের আয়োজন। যুগপুরুষোত্তমের বিজয় রথের পতাকা আপনারা বহন করে চলেছেন, উড়িয়ে দিয়েছেন দিগন্তের পর দিগন্তে আচার্য পরম্পরার বিজয় বৈজয়ন্তী। আপনাদের সকলের জীবন তৃপ্তিতে ভরে উঠুক, দীপ্তিতে ভরে উঠুক, সুস্থ স্বাস্থ্য নিরোগ সামগ্রিক সমন্বয়ী জীবনে আপনারা মঙ্গলে থেকে জয়যুক্ত হন, এই আমার অকপট অমলিন অকৃত্রিম প্রার্থনা আমার গুরুপাদ পদ্মে। ঠাকুর যখন এসেছিলেন সেই সময়ের মানচিত্রের দিকে একবার তাকানো যাক। তখনকার পটভূমিকা কেমন ছিল? তখন শিলাইদহে রবীন্দ্র চেতনা বিকশিত হচ্ছে। কুষ্টিয়া পাবনার উল্টো পাড়ে গড়াই নদী পেরিয়ে লালন ফকির মাতিয়ে তুলেছেন বাউল গানে। ফরিদপুরে আধ্যাত্মিক জগতের মধ্য গগনে বিরাজ করছেন প্রভু জগৎবন্ধু। কুমারখালীতে পাগলা কানাই কাঙাল হরিনাথ গান লিখছেন, হরিদিন তো গেল সন্ধে হলো পার করো আমারে। আর আমার ঠাকুর বললেন, দিন গেল রে এই বলে তোর বসে থাকলে চলবে না, ধরতে হবে করতে হবে যেমনটি তোর সাধনা। অন্যদিকে বরিশালে অশ্বিনী কুমার দত্ত গাইছেন জাতীয়তাবাদের জয়গান, এদেশ এদেশ আমার এদেশ, এই মাটিতে জন্মেছি মা, জীবন মরণ তোমার চরণ, তোমায় স্মরণ করেছি মা। বাংলার তামাল দামাল কিশোর তরুণ যুবকের রক্তে লাল হয়ে যাচ্ছে বুড়িগঙ্গা পদ্মা মেঘনার মাটি। ভারতবর্ষে শুরু হয়েছে ব্রিটিশের নাগপাশ থেকে মুক্ত হওয়ার লড়াই। আর সেই জটিল পটভূমিকায় এমনতর একটি অবস্থায় এদের মধ্যে সবচেয়ে বয়োকনিষ্ঠ যিনি, তার সাধনা, তার তপশ্চর্যা, তার চিন্তন, তার মনন, তার কর্মরাজ্যের ঢেউ পাবনা ছাপিয়ে হিমায়তপুর ছাপিয়ে ভারতবর্ষ ছাপিয়ে ছড়িয়ে পড়ল দিকে দিগন্তে, পৌঁছে গেল বিশ্বের প্রান্তরে। এই ফুটে ওঠার রহস্যটা কি, এটা প্রথম জানতে হবে। সেই প্রেম, সেই ভালোবাসা। আমার আচার্যদেব বলেন, তুমি এতখানি প্রেমমগ্ন ঠাকুর, আমার পায়ে বালিতে ব্যথা লাগছে, আমার মায়ের পায়েও তো তাহলে বড্ড তাপ লাগছে, তাই তুমি দাঁড়িয়ে থেকে মার খাও কিন্তু হটে যাও না। যদি আমার ভেতরে তুমি জাগ্রত হয়ে থাকো, এই প্রেম এই ভালোবাসা আমার মধ্যেও যেন জাগ্রত হয় ঠাকুর, তবেই তো আমার প্রকৃত সাধনা সফল হবে। আমার আচার্যদেব বলেন, আমরা উৎসব করছি, ওখানে নৃত্য হচ্ছে, এত বিশাল আয়োজন, এত সুন্দরভাবে আপনারা রাজরাজেশ্বরের মূর্তি স্থাপন করেছেন তার মন্দির। চতুর্দিকে নাচে গানে আনন্দে কথনে সব দিক থেকে একটা আনন্দের প্লাবন বয়ে যাচ্ছে আজ এই প্রাচী চেতা মহোৎসবে। আর আমার মনে হচ্ছে, আমার আচার্য বলেন, সব ভালো, সবটাই আনন্দের জন্যে, কিন্তু মনে রাখতে হবে আমার ইষ্ট এর মধ্যে জাগ্রত হয়ে উঠছেন। তো আজকে বাড়ি ফিরে আমি কি মনে করব যে আমাকে এখানে বলতে দিল না, কি গাইতে দিল না, সেজন্য অভিমান করব? কি ভান্ডারায় প্রসাদ খুব ভালো হয়েছিল সেটা নিয়ে আলোচনা করব? নাকি বলবো আজ যেন ঠাকুর এখানে জাগ্রত হয়ে উঠেছেন, আজ যেন আচার্যদেবকে আমরা অনুভব করছি প্রতি মুহূর্তে। ঠাকুর বললেন, গিভ মি an inch of your heart and life will revive. I will try to enter your mind and wash those sufferings you have. ওরে মেথর যেমন ড্রেনের ময়লা পরিষ্কার করে, ঠিক তেমনি সামান্য একটুখানি স্থান আমি তোদের মনের কোণে চাই। আমি কথা দিচ্ছি, তোমার মনের সমস্ত ময়লা আমি ধুয়ে দেব। প্রেমের রাজা, প্রেমের সিংহাসন, প্রেমের দণ্ড, প্রেমেরই শাসন, আপনি সমন নয়ন জলে হয়েছে দমন, তাই আপনি সমন নয়ন জলে হয়েছে দমন। 1959 সাল
পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী শঙ্কর দাস ব্যানার্জি ঠাকুরের কাছে আসেন। অবাক হয়ে যান, এমনই হাজার হাজার মানুষের সমাবেশ দেখে তারা আশ্রয় পেয়েছে, অন্ন গ্রহণ করছে। ঠাকুরকে বলছেন, ঠাকুর, হোয়াট ইজ ইউর ইনকাম? ঠাকুর বলছেন, মাই ইনকাম ইজ ম্যান। অ্যান্ড ঠাকুর, হোয়াট ইজ ইউর এক্সপেন্ডিচার? ঠাকুর বললেন, মাই এক্সপেন্ডিচার ইজ লাভ। আয় যার মানুষ আর ব্যয় ভালোবাসা, এমনতর মূর্ত প্রতীক বর্ণনে নাই ভাষা। আমার অবিন্দাদা সেই কারণেই দীক্ষাপত্র সংগ্রহ অভিযানের ওপরে এত জোর দিচ্ছেন। আমার হারিয়ে যাওয়া মেষটিকে তুমি ফিরিয়ে এনে দাও। আজকে আমাদের আত্মীয় স্বজনের সঙ্গে বিভেদ হলে, বিবাহ বিভ্রাট হলে, বিবাহ বিচ্ছেদ হলে আমরা কত সহজে ভুলে যাই। কিন্তু যে গুরু ভাই আমার ব্যবহারের কারণে হয়তো একটু দূরে সরে গেছেন, আমার অবিন বাবা বলছেন, প্রত্যেকটি গুরু ভাইকে সুখে দুঃখে আনন্দে পাশে পাবে। সবার মধ্যে একটা সম্পর্ক সূত্রে মণিগণাইবর মতো আমরা বেঁধে তুলব এই ডিপি ওয়ার্কসের মাধ্যমে। এটাই হলো আমাদের প্রধান উদ্দেশ্য। সারা ভারতবর্ষে দীক্ষিত লোকের সংখ্যা 3.5 কোটিরও বেশি। আমি এইটুকু বলতে পারি, ওই কিশোর কুমার বলছেন, আমরা এই কার্যক্রম যদি সঠিকভাবে শেষ করতে পারি, প্রত্যেকটা গুরু ভাইয়ের আনন্দে, প্রত্যেকটা গুরু ভাইয়ের দুঃখে, প্রত্যেকটা গুরু ভাইয়ের বর্ষায় বসন্তে, সুযোগে দুর্যোগে আমরা সবাই সবার পাশে থাকবো। আমরা কেউ কাউকে ছেড়ে যাব না, এই ভরসা আমার আচার্যদেব দিয়েছেন, আমার অবিন বাবা দিয়েছেন। সুতরাং সেই ভরসাকে বুকে করে, ঠাকুরকে কেন্দ্র করে আমরা একে একে এগিয়ে যাব। আমাদের সমস্ত যা কিছু সংশয় আছে, যা কিছু বাধা আছে, তাকে বাধ্য করে, সমস্ত ভুলকে ফুলরূপে ফুটিয়ে তুলে, আমার সমস্ত অহংয়ের ফাঁকগুলোকে বুঝিয়ে তা প্রেম দিয়ে পূর্ণ করে আমি তোমায় প্রতিষ্ঠা করে তুলব ঠাকুর। কারণ এই ভুবন জুড়ে তোমার মতো প্রেমময় তো আমি আর কাউকে পাইনি। ভারী সুন্দর একটি গল্প বলছেন আচার্যদেব, যে ঠাকুর, তুমি প্রেম দিতে এসেছিলে, তুমি প্রেম পেতে এসেছিলে ঠাকুর, আর আমরা তোমায় কি দিলাম? সমাধির সময় আমরা তোমার পায়ে জ্বলন্ত অঙ্গার গুজে দিয়েছি। আমরা দেখেছি জিভে তোমার একটুও কোনো স্পর্শ আসছে কিনা। এক মুঠো চিনি দিয়ে দেবার পর আমরা তোমার চোখ তুলে দেখতে চেয়েছি, আমরা তোমাকে বারংবার পরীক্ষা করেছি ঠাকুর, অথচ তুমি প্রেম দিয়ে গেছো। তুমি বলেছো, আমি একটা মানুষকে হারাতে প্রস্তুত নই। যদি একটা মানুষকে মানুষ করে তুলতে আমার একটা সাম্রাজ্যকে ফতুর করে দিতে হয়, আমি তাতেও কুণ্ঠিত নই। আবার একটা মানুষকে আমি একটা সাম্রাজ্যের বিনিময়ে হারাতে প্রস্তুত নই। আর আচার্য পরম্পরার মধ্যে এই ধারাটি আজও প্রবহমান। তখন আরো বয়স অনেক কম আমার অবিন বাবা, তার কাছে তো আমরা কেবল আমাদের স্বার্থের কথা, মামলা মোকদ্দমার কথা, আমাদের বিপদের কথা, আপদের কথা বলি, প্রতিনিয়ত চাকরি বাকরির কথা বলি, মেয়ের বিয়ের কথা বলি। আমরা গিয়ে সেইভাবেই বলেছি। আমার পূজনীয় অবিন বাবা তখন শুনতে রীতিমতো ভেতর থেকে তার স্নায়ু কেঁপে ওঠে। তিনি তার পিতাকে গিয়ে বললেন, বাবা, আমাদের এখানে অনেক ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছে, আমরা যদি পারি ওদেরকে একটু চাকরি বাকরির ব্যবস্থা করে দিই না? আচ্ছা, ওর মেয়ের বিয়ে হচ্ছে না বাবা, ওর মেয়ের বিয়ের জন্যে বাবা এইভাবে ঘুরছে, তুমি ওকে একটু ব্যবস্থা করে দাও বাবা। আচার্যদেব সবটা শুনলেন, বললেন, হ্যাঁ, এটা ভালো কাজ তো বটেই, তবে যার বিয়ে হচ্ছে না তাকে বিয়ে দিয়ে দিলাম, যার চাকরি হচ্ছে না তাকে চাকরি দিয়ে দিলাম। এটা একজন কাউন্সিলর পারেন, সে এমপি এমএলএ কে ধরলে আরো বেশি করে পারে, ঘটক ধরলেও এটা হয়। কিন্তু আমাদের কাজ কি জানো বাবা? যে মানুষটা ওই পরিস্থিতিতে পড়ে তার আত্মবিশ্বাসটা হারিয়ে ফেলেছে, সেখানে সে দুর্বল হয়ে পড়ছে, সে বলতে পারছে না আমি ভীরু নই, আমি কাপুরুষ নই, আমার সমস্যার সমাধান আমি করব, কারণ আমার আচার্য আমার বুকের মধ্যে রয়েছেন, আমার ঠাকুর আমার বুকের মধ্যে রয়েছেন। আবার সমস্যায় পড়লে সে আমার কাছে আসবে। আমাদের কাজ সেই আত্মজীবনের কাজ, আমাদের কাজ সেই আত্মসমীক্ষার কাজ, আমাদের কাজ প্রত্যেকের মধ্যে আমার ঠাকুরকে জাগিয়ে দেবার কাজ। অনেক দূর থেকে একটু হেলান দিয়ে বড়মার ঘর থেকে কালীষষ্ঠী মা চলে যাচ্ছেন। ঠাকুর হঠাৎ ডেকে বলছেন, এই কালীষষ্ঠী চললি কনে? আর ঠাকুর, আপনি যে কি কন,
আপনি তো কোন নরমে থাকবি ডাঁট, তবেই তো তোর আঁট। তো সংসার তো আর এমন করে চলতেছি না ঠাকুর, তো চলবি নিও না, তো কি করণ যায় করণ দেখি। ঠাকুর বলছেন, সংসার কাকে কয়? কাক কয় বল দেখি? বলে, যেখানে থেকে সম্যক রূপে সমীচীন রূপে তুমি মঙ্গলকে আরাধনা করতে পারো, সেটাই তোমার সংসার। ও ঠাকুর, আমি ওসব বুঝি না, আপনি বুঝায় দেন। ও তুমি শালা শেয়ানা শালিক, তোমারে বোঝাবো আমি? সেই হিমেদপুর থেকে আজ পর্যন্ত কম দিন কাটাও নাই, তুমি এটা বুঝবা না? তো কও, তোমার গরু কেমন আছে? অনেক দিন ধরে তিনি আলোচনা করছিলেন বিজ্ঞান তাপস কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্যের সঙ্গে, যে সৃজন প্রকৃতি প্রসঙ্গে। তখন হঠাৎ তিনি বলছেন, তার কাছে সেটাও গুরুত্বপূর্ণ, কালীষষ্ঠীমার গরুটা কেমন আছে। তা 7 দিন ধরে ডেকে 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 হয়রান। তুই তো শালা দেখি ক্যানানে বিভোর হয়ে আসিস, তোর দেখি মাটিত পাই পড়ে না কালীষষ্ঠী, আমার কাছে আসার তোর সময় হয় না। আমি লোকে ডেকে ডেকে কই আমার কালীষষ্ঠী কত মিষ্টি, আর তুই কিনা এমবায় এমবায় ঘুরি বেড়াইতেছিস, আমার কাছে আসিস না। তো আসিস নাই কেন? আর ঠাকুর, রোহিণীর হাট থেকে একখান গরু কিনছিলাম, তো যে আমারে দিল সে কলো কি সকালে 6 বিকেলে 6 দুধ দিবিনি। ও তাই কলো? ওই বিশাল শুভ্র বিছানা থেকে দয়াল আমার কোন দিয়ে বালিশের তাকিয়া দুটো একটু জাঁক করে বসে যেন সেই আবেগ দিয়ে শুনছেন যে আবেগে তিনি সৃজন প্রগতির আলোচনা করছিলেন। তো আজ যে আলী, আজ দেশে দুধ দেশে, বলে আজ বালতি ভরে দুধ দেশে ঠাকুর। কেন ভাই দুধ দিল কেন ভাই? আজ গলায় মাথায় হাত বুলায় বোলায় কলাম কি, ও আমার সোনা, ও আমার মানিক, তুমি যদি আমারে দুধ না দাও তাহলে আমার সওয়াল পাওয়াল গুলো খাওয়াবো কেমবায়? দুধ দাও মনি, দুধ দাও সোনা। তখন ঠাকুর লম্বা টানা একটা নিঃশ্বাস নিয়ে বললেন, দেখেছিস তোর শালা, ও জানোয়ার হলি হবে কি? ঠিক ঠিক ভালো না বাসতে পারলি ভিতরের মাল কেউ সার্ভিস চায় না রে, কেউ সার্ভিস চায় না। আজকের পৃথিবীতে সবচাইতে অভাব এই ভালোবাসার। তাই ব্যক্তি জীবন থেকে দাম্পত্য জীবন, দাম্পত্য জীবন থেকে সমাজ জীবন, সমাজ জীবন পরিবার জীবন, রাষ্ট্র জীবন, সর্বত্র যে মানুষ আজকে মৃত্যুর উপকরণ নিয়ে ছেলে খেলা খেলছে, ঠাকুর তাদেরকে নতুন করে প্রাণ দান করতে এসেছিলেন। আমার আচার্যদেব সারাদিন তার কোনো বিশ্রাম নেই, তার কোনো ব্যক্তিগত জীবন নেই, গোটা জীবনটা শুধু মানুষের কষ্টের কথা, দুঃখের কথা, হাহাকারের কথা শুনছেন। বলছেন সেই উচ্চারণ, জীবনটা তো কোলাহলী, হলাহল তো পিছন ধায়, কুড়িয়ে নে তুই অমর চলন, চল ভেসে চল মলয় বায়,